এই দেখো আমরা এখন এখানে নোংর ফেলেছি। এটা হচ্ছে কি জুম্বা আইল্যান্ড, তাই তো? এবার এটা বাবা যা তুলছে ভিডিও করবো কি করে? এটা হচ্ছে জুম্বা আইল্যান্ড। ভিডিও করবো কি? সত্যি তাই, এত তুলছে কেন? বলো বলো, এটা জম্বু আইল্যান্ড। হ্যাঁ ওই যে দূরে, দাঁড়াও, এইদিকে যেটা সেটা হচ্ছে সুসমি আইল্যান্ড। এইটা হচ্ছে যেখানে আমরা ছিলাম। ফেজার সাহেব ছিলেন বলে ফেজার, হেনরি আইল্যান্ড নাম শুনেছেন না? হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। ওই খাড়ির পাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল, বাংলোটা সমুদ্রের জলে তলায় চলে। ওনার নামে নাম হচ্ছে নাম হয়েছে এখানে। ব্রিটিশরা 200 বছর আগে শুনেছে কিছু জায়গার নাম ওনাদের নামে হয়ে আছে। এরকম আপনারা আসতে শুনে না, ওখানে একটা বড় ব্রিজ বেরিয়ে এলেন, ওই ব্রিজের নিচে যে নদীটা আছে ওর নাম যেটা আমরা পার হয়ে আসছি, ঠিক আছে। ওই হাতানিয়া দোয়ানিয়া নামখানা ব্রিজের নিচ থেকে হয়ে সুন্দরবন হয়ে আবার এবারে আপনার বকখালি আসার সময় লাস্ট একটা ব্রিজ বেরিয়েছে, জায়গাটার নাম ছিল 10 মাইল। সাইডে খাড়িতে ট্রলার ভর্তি ছিল, মাঠ করেছে। আমরা যে খাড়িটা থেকে আচ্ছা, আমাদের ওই খাড়িটা ওই 10 মাইল ব্রিজের থেকে হয়ে সুন্দরবন হয়ে বঙ্গোপসাগর চলে গেছে। পুরো নামখানা বকখালি যে এলেন আগে বাঘ এবং বাইক, আর এখানে যতগুলো আইল্যান্ড আইল্যান্ডের পেছনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, অনেক দূরে। হ্যাঁ গঙ্গাসাগর, হ্যাঁ যেটা কালকে আমরা দেখছিলাম, এইটার পেছন দিকে এই দিকটা আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে। গেলে পারে থেকে 12 ডলার আমাদের বর্ডার রাস্তা এটা গাছের নাম ম্যানগ্রোভ গাছ নয়, বিভিন্ন রকমের নাম আছে। পানি, গোরান, পিতাল, কেওড়া, বকরা, সুন্দরী, কেউ এই বিভিন্ন রকম গাছ ম্যানগ্রোভ গাছ রয়েছে। দু রকমের মূল আছে, একটা সাবফুল আর একটা ট্রেস। এই দু রকমের মূল থাকার কারণেই সমুদ্রের মাঝে আপনাকে দ্বীপকে আটকে রাখার ক্ষমতা রাখে। গণ্ডগোলটা কি করে? বামফ্রন্টের আমলের দুই মন্ত্রীর নাম হয়তো আপনারা শুনেছেন। একজন নাম হচ্ছে যোগেশ বর্মন বনমন্ত্রী, আর একজন নাম হচ্ছে মৎস্যমন্ত্রী। লাগিয়েছে, তার জন্য হয়েছে নাম
আন্ডারে ছিল 20,000 জেলে সুখী শোনার জন্য এই দ্বীপের উপর, আর 100 আগে সেটা ছিল প্রতিমন্ত্রী আন্ডারে। আর বনমন্ত্রী আন্ডারে কি ছিল, এই দ্বীপটাকে দেখভাল করার দায়িত্ব। এবারে মৎস্যমন্ত্রী আন্ডারে যে জেলেরা ছিল তারাই সমস্ত দ্বীপের কাজ কেটে এরকম একটা ফাঁকা সি বিচ তৈরি করে কি করার জন্য, সুখী শোনার জন্য। এবারে গাছে তো মাটিকে আটকে রাখে, আর এটাই তো বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরেই তো সাইক্লোন সৃষ্টি হয়, তারপরে সে প্রতিপদ নির্ধারণ করে নিতে যাবে। অলরেডি আমাদের এদিকে প্রতিকূল আবহাওয়া নিয়ে আসছে, আইলা বিভিন্ন রকমের সাইক্লোন এসছে, শুনেছেন না? জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী দ্বীপের আয়তন ছিল 1/7 থেকে যায়। এই 2 বছর ধরে ম্যানগ্রোভ গাছ কাটার ফলে বঙ্গোপসাগরে সাইক্লোন আসার কারণে দ্বীপের আয়তন কমে গেছে 70%। যখন দ্বীপের আয়তন এতটা কমে যায়, সরকারি ভাবে বনমন্ত্রী প্রেসার এসছে যে এবারে বনমন্ত্রী সার্ভে করে দেখে যে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ গাছ কাটার ফলেই দ্বীপ কমেছে। এবার বনমন্ত্রী তৎক্ষণাৎ মৎস্যমন্ত্রীকে বলেছিল আপনার লোকজনকে বলুন ম্যানগ্রোভ গাছ কাটা বন্ধ করতে, না হলে দ্বীপ বাঁচানো যাবে না। এবারে সেই সময় দুজনেই তাবড় মন্ত্রী, কেউ কারোর কথা শুনেনি। যখনই না শুনলো এই ঘটনাটা, বনমন্ত্রী সরকারকে জানাতে গিয়ে এই গন্ডগোলটা কোর্ট পর্যন্ত চলে যায়। কোর্ট থেকে 3 বছর কেস লড়ার পরে সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হয়ে যায়। কিরকম, বনমন্ত্রী সরকার রায় দিয়েছে, কিরকম রায় দিয়েছে, বনমন্ত্রী উকিল বলছে যে সরকার ম্যানগ্রোভ গাছ কেটে যদি দ্বীপটাকে নষ্ট করে দেওয়া হয়, সরকারের বিশেষ ক্ষতি হবে। তার কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল নেই, কলকারখানা কিছু নেই। দ্বীপ এমনি হয়েছিল, এমনি তলিয়ে যাবে। কিন্তু সার্ভে করে যেটা পাওয়া গেছে যে দ্বীপটা কোনো প্রকার বঙ্গোপসাগরের তলায় চলে গেলে সরকারের একটা এত বড় ক্ষতি হবে যে তার দায় সরকার দিতে পারবে না। সেটা কিরকম, এই দ্বীপটা এখানে আছে বলেই সমুদ্র যে কান্ডা হয় বর্ষাকালে, এটা তার পেছনে আটকাচ্ছে বলেই আমাদের পাশের দ্বীপগুলো বেঁচে আছে, যেখানে বিপুল পরিমাণে এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কোনো প্রকার ম্যানগ্রোভ গাছ কেটে যদি এখানে বসতি তৈরি হয়ে যায়, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সমুদ্রের সি লেভেল বাড়ছে। আপনারা কি জানেন? প্রত্যেক বছর 1 সেন্টিমিটার জলের স্তর বাড়ছে। যেরকম বুলবুল আমফান যে সাইক্লোন হয়েছিল, তাতে করে ঘোড়াঘোড়া, বাগডাঙ্গা, মৌসুমী আইল্যান্ড, বন্ধু আইল্যান্ডের জল ঢোকা গেছে। তো ধরলাম বসতি তৈরি হয়ে গেছে, কিন্তু কোনো এক সাইক্লোনের কারণে যদি জলের লেয়ার বাড়ে, এই বসতিকে সংস্কার এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই দ্বীপটা এমন ম্যাপের পাশে আছে, প্রত্যেকটা রাজ্যে দেশে যেখানে গন্ডগোল মারাপিট চলছে, মাওবাদী পক্ষে এসে এখানে আশ্রয় নিয়ে আমাদের কলকাতা শহরে জঙ্গি আনাতে পারে। এরকম বিভিন্ন রকম পথ দেখিয়ে মৎস্যমন্ত্রীকে হারিয়ে বনমন্ত্রীর পক্ষে সরকার রায় দিয়েছে। কি রায় দিয়েছে, যে এখানে যারা ম্যানগ্রোভ গাছ কাটতো, এই ম্যানগ্রোভ গাছ কাটা বন্ধ করে দেওয়া হবে এবং উঠিয়ে দেওয়া হবে এবং আইল্যান্ডটাকে ফরেস্টকে দেওয়া হবে। ফরেস্ট প্ল্যান্টেশন করে গাছপালা লাগিয়ে বড় করার দায়িত্ব। বুঝতে পারলেন? এই 3 বছর কেস লড়ার পরে যখন মৎস্যমন্ত্রীর কাছে হেরে যায়, আপনারা আবার পেস্টিসাইড আগে বনমন্ত্রী অবশ্যই আলোচনা করতে চেয়েছিল, মানল না, যে আইনের দিকে গেল, হেরে গেল। হেরে যাওয়ার পরে ওনার মান সম্মান ঠেকাতে গিয়ে উনি আপনার সরকার কাছে বলবেন যে উনি বলছেন যে সংবিধানের নিয়ম অনুযায়ী আর আইন করা যায় না। আর যেহেতু এরা এখানে 2 বছর ধরে বসে আছে, এদেরকে এইভাবে উঠিয়ে দেওয়া যাবে না, এদেরকে ওঠাতে হলেও সরকারি রায় দিয়েছে। আবার মুখ্যমন্ত্রী থেকে বসেছে, বিশেষজ্ঞরা বলে সামনে দেখলেও যে 2 মন্ত্রী ঠিকই বলছে, একজন বলছে ম্যানগ্রোভ গাছ কাটা না করতে হবে, নির্বাচনও যাবে না, আর একজন বলছে 2 বছর যে বসে আছে এদেরকে দিতেই হবে। 2 মন্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে তৎকালীন সময় সরকার বলেছিল ঠিক আছে এদেরকে ওঠালো পুনর্বাসন থেকে। 3,000 লোককে উঠিয়ে নিয়ে গিয়ে পুনর্বাসন করতে গেলে মিনিমাম 10 কিলোমিটারের একটা ফাঁকা জায়গা, ম্যানগ্রোভ গাছ না পেলে আমরা আসার সময় বলেছিলাম না কার্গিল সি বিচ, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কার্গিল সি বিচ না, কি করে কার্গিল সি বিচ হলো? এই জায়গাটার নাম ছিল অ্যাকচুয়ালি ফেজারগঞ্জ গ্রাম অঞ্চলে। কার্গিল সি বিচ কি
ইঞ্জিনিয়ার নিয়ে এসে সার্ভে করা হয়েছে যে ওখান থেকে 20,000 লোককে উঠিয়ে নিয়ে এসে বসতি দেওয়া হবে, এই 10 কিলোমিটার জায়গাটা কীভাবে বানানো যাবে। তো ইঞ্জিনিয়ার সার্ভে করে দেখলো আমরা যে খাড়িটা দিয়ে সমুদ্রে চলে এলাম 70% লো টাইড হলে ওই খাড়ি দিয়ে আমাদের বোট বেরিয়ে সামনে আসতে পারত। খাড়িটা অনেক চড়া পড়ে গেছে। এই ইঞ্জিনিয়ার আইডিয়া দিয়েছে এই খাড়িটাকে ড্রেজিং করে এর মাটিটা যদি ফিচার করতে করা যায় তাহলে বিশাল বড় একটা সাহায্য বাড়বে। এই কাজ করার দশ থেকে 12 কিলোমিটার একটা সিরিজ বানানো হয়, এদেরকে নিয়ে যাবে বলে সরকার বানিয়ে ফেলেছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। এরা সহজে ওঠেনি, এদেরকে পুলিশ প্রোডাকশন দিয়ে মারধর করে ওঠানোর জন্য হয়েছে আর এই কাদেরকে উঠিয়েছে আগে যারা ম্যানগ্রোভ গাছ কাটতো যেই 20,000 জেলে ওদেরকেই আগে উঠিয়েছে। এই জেলেকে উঠিয়ে নিয়ে গিয়ে যখন ওখানে পুনর্বাসন দেওয়া হয়, পুনর্বাসন দিতে গিয়ে দেখা গেল যে নিজেদের মধ্যে বেশি পরিমাণ জায়গা নেওয়ার জন্য মারাপিট গন্ডগোল লাগিয়ে দেয়। তাই কেউ বলে দিয়েছে যে কার্গিল, সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে কার্গিল সিরিজ। এই নামটা কোথায় এসেছে? আমাদের ভারতের সঙ্গে আর পাকিস্তানের সঙ্গে কার্গিল সীমানা নিয়ে ঝামেলা হয়েছিল না, তো এই নামটাকে কেউ ওখানে কাজে লাগিয়েছে। তাতে করে কার লাভ হয়েছে? টোটোওয়ালার সাইড সিন বাড়ানোর জন্য লাভ হয়েছে, না হলে এটা পুরোটাই ফিচারগঞ্জ বুঝতে পারলেন। এই কারণে হয়ে গেছে 140 এই জায়গা। এবারে নো ম্যানস ল্যান্ড ভাষাটা কোথা থেকে? 2008-এ বোম্বের তাজে ব্লাস্ট হয়েছিল শুনেছেন? এই 2008-এ বোম্বের তাজে ব্লাস্ট করার সময় আমাদের এখানে যতগুলো ফাঁকা দ্বীপ ছিল যেখানে পুলিশ প্রশাসনের গার্ড ছিল না, পুলিশ নামানো সেন্ট্রাল ব্যান্ড কেন্দ্র সরকার কেন করেছে যে টুরিস্টের মতো যদি কাউকে এখানে নামানো হয় এখানকার প্ল্যান পজিশন নিয়ে যেতে সুবিধা হবে। রাজ্য সরকার এদেরকে উঠানোর জন্য 144 বলবো, আর কেন্দ্র সরকার বোম্বে তাজমহল ব্লাস্ট ওটাই মুভমেন্টস বুঝতে পারলেন। 20,000 লোক কি ওখানে কিন্তু সেপারেট হয়ে গেছিল জেলেরা, থেকে গেছিল 120টা আদিবাসী। এতটাই রাইট চলছিল যে এদেরকে আর রাখা যায়নি। তো এই আদিবাসীকে কোথায় নিয়ে গেছে সরকার? এই গঙ্গাসাগরের ওয়েস্টল্যান্ড জায়গা দিয়েছে, ওদেরকে সিটি কার্ড দিয়েছে, ওদেরকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছে। ওরা এসে কিন্তু সারাদিনের মধ্যে চলে যেত এই 25টার উপরে 20,000 লোক যে ওখানে চলে গেছে টোটালি কেউ ওখানে একটা গ্রুপের আসার পারমিশন আছে আর একটা গ্রুপের কি জানার প্রয়োজন আছে? খুবই ভাব আসছে না, ভালো লাগছে তো? ওটাকে জানতে হলে আমাকে ক্লাস 4-এর প্রয়োজন। ক্লাস 4-এর উপরে একটা ভাষা ঢুকে গেছে যে বন থেকে বনের পশুকে তুলে নিয়ে এসে পোষা যায়, তার মন থেকে বন তুলে ফেলে দেয়, বুঝেছেন না? অ্যাকচুয়ালি বাংলাদেশ তৎকালীন সময় আমাদের সরকার থাকার ব্যবস্থা করে সরকার করে দেয়, কিন্তু বন থেকে বাংলাদেশকে ভুলে যায়। এখান থেকে শুকিয়ে বাংলাদেশ কক্সবাজারে পাচার করতো, আর বাংলাদেশ থেকে বিদেশি মাল নিয়ে সেখানে স্মাগলিং করতো। সরকার বলছে ম্যানগ্রোভ গাছ কেটে অপরাধ করলো, সরকারকে ট্যাক্স মাটি দিয়ে সুন্দরী পাচার করলো, আবার ওখান থেকে বিদেশি মাল নিয়ে সেখানে স্মাগলিং করলো। তো উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ওকে ছেড়ে দেয়। তো এই হিসাবে ওদেরকে একটা পানিশমেন্ট দিতেই হবে। এই অপকর্ম করার জন্য ওরা এখানে আসতে পারে পারমিশন। আদিবাসীরা কেন আসতে পারবে? ওরা ছিল এই মৌসুমী আইল্যান্ডের স্থানীয়বাসী, তাই ওদেরকে সরকার এতটাই ফেসে বুঝতে পারলেন। এই কারণে হয়েছে 144 আর নো-ম্যানস ল্যান্ড, আর এই কারণে আপনারা নামতে পারবেন। এবারে বলছে সুন্দরবনের এই স্টার্ট করুন, বেশি করছে করে পা দিয়েছে মানেই সুন্দরবনে পা দিয়েছে, বকখালি এসে গেছে মানেই সুন্দরবনে এসেছে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে সুন্দরবনকে ডিপ লাইন করা হয়েছে। আপনি যদি ক্যানিং তুষারপাতা দিয়ে যেতেন তাহলে সুন্দরবনের উপর এলাকা যেখানে চেনা পাচ্ছেন আমাদের ডায়মন্ড হারবার থেকে সোজা লাইট সাইড বুঝতে পারলেন। এবারে বলছি এখানে পশু পাখি বলতে কি আছে? কোনো শুয়োর, হরিণ, সাপ, শিয়াল, আর সাইবেরিয়ান সিগাল তো দেখলে শীতকালে পরিমাণে আছে। সি বিচের উপরে রেড ক্র্যাব হচ্ছে বেশি হচ্ছে বলে
কাছে যাওয়া যাচ্ছে, শীতকাল হলে কাছে যাওয়া যাচ্ছে। ফলে এখানে কোনো শহরকে আলাদাভাবে এসছে, সাব সিগন্যাল মতো একটু দেখছি কোনো শহরের কি হবে, আমরা জলে ভাসছি বলে এই দিকটা কাছে মনে হচ্ছে না। দেখুন না 30 মিনিটের এই এতটা দূরত্ব থাকার কারণে এখান থেকে মনস্কর কিংবা হরিণ সাঁতার দিয়ে এখানে আসা সম্ভব। আরেকটা কারণ হচ্ছে সমুদ্রের হাই টাইড লো টাইড জানেন, এই যে কারেন্ট, এই কারেন্টের জন্য আসতে পারে কিভাবে, যে সময়টা আইল্যান্ডটাকে ফরেস্টকে দেওয়া হয়, ফরেস্ট সুন্দরবনের এই লেয়ার থেকে মনা করে নিয়েছে, হরিণ এসছে এখানে আর হরিণের পর্যন্ত আর মনস্কর কিভাবে এলো, ওই যে 120টা আদিবাসী ছিল ওরা প্রচুর পরিমাণে মনস্কর পালতে ভালোবাসতো, যে সময়টা মাঠ ওরা উঠিয়ে দেয় ওরা আর মনস্কর নিয়ে যেতে পারেনি, ফরেস্ট ডিপার্টমেন্ট বন্য পশু হিসাবে। এবারে বলছি আপনার যদি মনে হয় যে এখানে এসে কি দেখবেন অসুবিধা নেই, কিন্তু একটা দামি জিনিস আছে যার দাম আমরা কেউ দিতে পারবো না। ওরা অক্সিজেন কি করে? প্রশ্ন আপনারা পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে এসে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ওপেন ফিল্ড এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখানকার অক্সিজেন ফ্রেশ না হলে বুঝতে পারলেন? এবারে বলছি 2008-এর আগে এখানে নামানো হতো। এই সিরিজটা দেখছেন এখানে নামানো হবে, ওখানে জেটি ছিল বলে আর কিছু পেতে পেরেছেন না, এখানে তো জেটি নেই। আর এমনি তো সেই কুয়াটা আমরা যে জলেও চলে বালিতেও চলে, কোস্টগার্ড একটা বোট দেখেছেন না, জলেও চলে বালিতেও চলে, এ বোট সেরকম খিলাড়ি হয়ে শুটিং হচ্ছে, এ বোট সেরকম এগুলো এতটা চলে। তো আমরা কীভাবে নামাবো? ওই সিরিজের মাঝে থেকে আমরা সিরিজ নিয়ে নামবো, কিছু ইয়ং ছেলেমেয়েরা নামবো, গ্যাস করা হচ্ছে নদীর পর্যন্ত এসে থাকে, ফলে প্রচুর একটা ওয়েটিং চার্জ নেয়, আর বোটটা যদি 3 ঘন্টা পরে হয়ে যায় গন্ডগোলের শেষ থাকবে না। এখন নামানো হয়নি বলে ট্রাইবলি চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। নামানো হলো, স্পিডে ফিরিয়ে আনবো। তখন ওই নামতে হতে আমরা এখানে পৌঁছতে যে কাছুকে বাড়ি যখন নামানো লাগতো এখানে ঝিনুক শঙ্খ লাল একটা সেটা পাওয়া যায়, এগুলো আমাদের দিয়ে একটা প্রসেস। এখন তো আর নামানো হচ্ছে না। আমার যতটা জানা ছিল আপনাকে বলছি, আপনারা কোশিশ করবেন এই বলে শেষ করলাম। এবার কিছু জানি করলাম 5 মিনিট দাঁড়াবো, চাপ নেবেন না, আমাদের বাথরুম আছে, বাথরুমটা হচ্ছে এতটাই এগোই যে কলকাতা শহরের সত্যি এসে যদি বাথরুম করে তাও ট্রেন যদি না যান দেখে নিতে। এবারে বলুন